বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। সন্ধ্যা হবার দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শুনুন, মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক আমার চিরকালই আছে। সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা তো নেবেই। তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কি না। কাছে একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নাম মাত্র। বন্ধু বলল, এই যে এই বাড়িটা। হেসে বললাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটা ছেলে বলে উঠল। কে? কিশোরী জিজ্ঞেস করলো, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভেতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চেয়ে থেকে জিজ্ঞেস করলো, কোথা থেকে আসছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভেতর চলে গেল। কিছুক্ষণ কারোর কোনো সাদা শব্দ পাওয়া গেল না। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটা দরজা খুলে বলল, আসুন, ভেতরে আসুন। ছোট একটা ঘরে তক্তপোষের উপর আমরা বসলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করে বলল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠে গেছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটো বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ল। দুজনের মুখে আশ্চর্য মিল আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আর অনেক বেশি। আর এনার চোখের কোণের কুঞ্চিত রেখাবলীর মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন তার যেন অনেকখানি হারিয়ে গেছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখে আমার মুখের দিকে চেয়ে বললেন, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার এই দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় এটা নিয়ে একটা বেশ গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না। সে আমাকে কখনো দেখেও নি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তবে তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না।
তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় ফাড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতি যোগ আছে। আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে চাইলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামবার সময় 5খানা নোট শুদ্ধ আমার মানিব্যাগটা খোয়া গেছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে বলিনি। তারানাথ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হবে সেটা কেমন করে বলছে। এইটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলেছিল। লোকটার ওপর আমার শ্রদ্ধা হলো। মাঝে মাঝে তার ওখানে যেতাম। হাত দেখাতে যেতাম তা নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস। রাত ফুরলে নববর্ষ, তাই দ্য ডার্ক আওয়ার টেলসের পক্ষ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। গত বছর এই পয়লা বৈশাখে আপনাদের ভালো গল্প শোনানোর অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা শুরু করেছিলাম দ্য ডার্ক আওয়ার টেলস। আজ শুনবে বিশ্ববরেণ্য লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প। শুনতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য ডার্ক আওয়ার টেলসকে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরু সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। তা নিয়ে কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙিয়ে খেতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদির ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে এমন নাম করে বসলো যে বড় বড় মারোয়াড়ির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে যেত। পয়সা আসতে শুরু করলো অজস্র। যে পথে আসলো সে পথেই বেরিয়ে গেল। হাতে একটা পয়সাও দাঁড়ালো না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর দুলাল যত সর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির সেজেছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের মতো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যিকারের পয়সা নষ্ট হলো। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনো খানিকটা পয়সার বজায় রাখতে সমর্থ হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় এবং কৌশল বার করতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয় হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই। আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পয়সা নষ্ট হওয়ার পরে যে পায়নি, একথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের ওপর বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং আমার ওপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো। সে আমায় প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব।
লোকে দেখবে তারানাথের কিছু ক্ষমতা আছে কিনা। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমাকে শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজিয়ে চেপে রেখে বৃদ্ধাঙ্গুল 2 দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্রদর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায় যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায় না। দৈনন্দিন খেটে খাওয়া জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনোদিনই জানা ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরনো একখানা তুলোর কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছিল। আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটাতে একজন সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই হলো সাধু সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো। বিশেষ করে সেই সাধু যদি তান্ত্রিক হয় তবে তারানাথ সব কর্ম ফেলে তার পেছনে দিনরাত লেগে থাকবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেল ফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে? বার করে দেখ। রুমাল বার করে দেখি তাতে বেল ফুলের গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর কাছ থেকে 5-6 হাত দূরে বসেছি এবং আমার পকেটে কেউ হাত দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া আর কেউ নেই। রুমালটাতে আমার নামও লেখা আছে, সুতরাং হাত সাফাইয়েরও কোনো সম্ভাবনা নেই। কিছু যে আশ্চর্য না হলাম এমন নয়, কিন্তু যদি ধরে নিই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যে আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরবার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তার ফলেই 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায় কৃত্রিম আতর তৈরি করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেল ফুলের গন্ধ চালনা করল, তার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের মোটা সমস্যাটা ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার ওপর ততক্ষণ কার্যকরী থাকতে পারে যতক্ষণ আমি তার কাছে আছি। তার সান্নিধ্য থেকে দূরেও আমার ওপর যে তার হিপনটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে, সেই প্রভাবের মূলে কি আছে? সেও তো আরও এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই আশ্চর্য হয়ে পড়লে? তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা ব্ল্যাক ম্যাজিক বলো। একসময় আমিও জিনিসের চর্চা যে করিনি তা নয়। ও আতরের গন্ধ এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম যে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ।
সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল। জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তি তান্ত্রিক দেখেছি। কি হলো জানো, ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায় আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায় বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে মনে ভাবলাম, চন্দ্র দর্শনের মতো নাকি? মুখে জিজ্ঞেস করলাম, কি ধরনের জ্যোতি? নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথমে একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে, বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টা খানেক চেয়ে থাকতাম। সব দিন হয়ে উঠত না, সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু, সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে এসে বসেছি। সন্ধ্যা তখনও উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কুমণ্ডল হাতে ঘাটের পিঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। তা সাধু বাবাজি জল ভরে বৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়ারা রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলে। খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশের এখনো কেউ আছে জানো? আমাদের গ্রামের সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবেই বা কি করে? আচ্ছা, ওই খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো?
খেয়া খান। রুদ্রপুরে নদী নেই, মুছে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু পুরানো জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করে, কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গাঁয়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলে। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়, তার অতি তরুণ অবোধ পৈত্রের কোনো ছেলে মানসিকতার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহে কৌতুকের সুরে বললে, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয় রে। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারিসও নি। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝার বয়স এখনো হয়নি। যা যা যা, বাড়ি ফিরে যা। বাপ মায়ের মনে বেশি কষ্ট দিস না। কথা শেষ করে তিনি চলে যাচ্ছে দেখে আমি বললুম, কিন্তু আমাদের গাঁয়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর দিলেন না। জোরে জোরে পা ফেলে চলতে লাগলে। আমিও নাছোড়বান্দা হয়ে তাঁর পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না, আমি কিছু চাইনি, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এসে তোর কোনো লাভ হবে না রে। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই যে তুই অন্য পথে যাস। যা যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছন পিছন যেতে আমাকে বাধা দিবে। দাঁড়িয়ে খানিকক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলে নিই, অনেক দিন পর বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরাদের দল তো কিছু বলতেই পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতে। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করতেই তিনি বললেন, দেখো, আমাদের ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতে। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিয়ে করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি,
প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। তা অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞেস করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে খাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহুতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোন নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লা ভাঙার খেয়া ঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম। খেয়া ঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠা মশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লা ভাঙার খেয়া ঘাটের ওপর। কেন বলতো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটাই লিখছো নাকি? ওদের কাছে আর কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজে কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছরের পরও বেঁচে আছে। বাড়ি থেকে কিছুদিন পর আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চটি, বললে, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, মা আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি, দয়া করুন, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে উঠে বললে, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললেন, নির্জন শ্মশান। ভয়ে হলো ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম পরদিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি, বলে, এর যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যায়, আর এখানে না। এ পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন। শেষ রাতে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা নেই, মৃদু হাসি হাসি মুখে আমায় বলছে,
লাঠিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে? তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো এখান থেকে, বেরো বেরো। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুত ভাবে আকৃষ্ট করছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল দেখিয়ে দিলে। তার আঙুল দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্তির মতো। তার সে হুকুম পালন না করেও উপায় নেই, কাজে বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপরে বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি? পাগলির শক্তি কত দূর তা দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা দেখেওছি। সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়। বললাম, খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এই নে, খা খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে এসে পাগলের মতো খিলখিল করে কি রকম একটা অশ্রদ্ধ হাসি হেসে বললে, খা খা, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ড জ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব? ছি ছি ছি। কিন্তু আমার তখন আর ফিরবার পথ নেই। অনেক দূরে গিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে যা থাকে কপালে। পরক্ষণেই থু থু, কি মিস্ত্রি! বিষাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বের করে ফেলে দিল। পাগলি আবার খিলখিল করে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে! হে পাগলি! পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়া গাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বললে, খেলি রাবড়ি, মর্তমান কলা, পেটুক কোথাকার।
পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেন। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। কিন্তু বললে বিশ্বাস করবেন না, আবার সেদিন রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলছে, রাগ করিস নে, আসিস আজ, হ্যাঁ আসিস, রাগ করে না। ঠিক এখনো আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে না। গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। আবার এসেছিস দেখছি। আচ্ছা নাছুর বান্দা তো তুই। আমি বললাম, কেন বাঁদর নাচাচ্ছ আমায়? দিনে অপমান করে বিধিয়ে করে আবার রাত্রে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করবো। দেখোই না পরীক্ষা করি। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। আজ রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয় আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন, আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে। রাতে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে তো সাধনা মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পাবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে গিয়ে বললে, তবে এখানে মরতে এসেছিলি কেন? মুখ পোড়া, বেরো, দূর হ। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিলে। ওর মুখে কিছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো অত আর গায়ে মাখি, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, আরে রাগ করছো কেন? একটা মানুষ খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বেঁকিয়ে বলল, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তবে এ পথে এসেছিস কেন রে? অল্পে ঘাটের মোড়া। তন্ত্র মন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা যা গিয়ে কমির চাদর পরে হৌসে চাকরি কর গিয়ে, বেরো। তুমি শুধু রাগই করো। পুলিশের হাঙ্গামাটার কথা তো ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল বদ্ধ উন্মাদ। এর কাছে সে শুধু এতদিন সময় নষ্ট করেছি, এছাড়া আর কিছু না।
তখনই মনে পড়ল পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকেও বেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বললে, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি। এদেরকেও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাঁখিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখে সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে তন্ত্রে, তাদের বলে হাকিনী। তারা অতি ভয়ানক জীব। বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে পদার্থ নেই তাদের। পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের খুব বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদেরও ভয় পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলুম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না। কিন্তু এ বিষয়ে আমার আর সন্দেহ রইল না। পরের দিন গ্রামের লোকে আমাকে পাগলি সম্বন্ধে অনেক কথা বললে।
বললে, আপনি ওখানে ঘন ঘন যাবেন না। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই। গায়ের লোক ওর কাছে ঘেঁষে না, বিদেশি লোক মারা পড়বেন শেষে। মনে ভাবলাম ইয়ার করবে, যা করবার তা করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমন ভাবে গিয়েছি পাগলি টের না পায়। পাগলি সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটা ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো, যাই কি না যাই। দু এক পায়ে গিয়ে সংকটের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? মেয়েটি খিলখিল করে হেসে বলল, মরণ, কে তার নামটাই বল না, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি লুকিয়ে রয়েছে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। হেসে ঢলে পড়ে আর কি, বললে, এসো না, বসো না পাশে এসে। লজ্জা কি? আহা, অত লজ্জায় দরকার নেই। এসো এসো, বসো। আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমাকে কোনো বিপদে ফেলবার চেষ্টা করছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে আমি দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখন ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বললে, বস এখানে। তুমি ওরম ছোট মেয়ে এসেছিলে কেন? তোমার মতলব খানা কি? মরণ, কাঠের মরা, আবল তাবল বকছে। না, সত্যি বলছি, আমার কোনো ভয় দেখিও না। যখন তোমায় মা বলে ডেকেছি। শোন তবে, তুই সেরকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতে তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগির। অনেক মরা এই ঘাটেই আসবে, ততদিন অপেক্ষা কর। কিন্তু যা বলে দেব তাই করবি, রাজি আছিস? সব সাধনা ছাড়া ভিন্ন কিন্তু কিচ্ছু হবে না।
আমি তখন মরিয়া হয়ে উঠেছি। ভীতু লোক আমি ছিলাম না কোনো কালে, তবু কখনো মরার উপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না বলি। আর সব তাতে রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমাকে বললে, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি আয়। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শিকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। ও বললে, তোল তোল মরাটা, সে করবে নেমে যা। জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে সে করে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সে কাপড় জড়িয়ে গিয়েছে শিকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতে টেনে তুলে ফেললাম। পাগলি বললে, মরার ওপরে বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো? ভয় পেয়েছো কি মরেছো? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। একে একে সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ! আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হল। মনে মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোক ঠিকই বলে, কিন্তু ফেরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে, সন্ধ্যে থেকে আমাকে তা তা করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বললে, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, তখনও আমি বিশ্বাস করিনি। রাত্রি ক্রমে দুপুর হলো। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরন্ধ অন্ধকারে দিকটি লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি দেখিনি। হঠাৎ একবার শিয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শিয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই আমার। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাবো কেন? শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচ দিয়ে
নদী জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় চোপড় ভিজে নয় কারো। দলে দলে, একটা, দুটো, 5টা, 10টা, 20টা, তারা সকলে এসে আমাকে ঘিরে ধরল। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কড়া পাখি। বীরভূমের নদীর চরে যথেষ্ট হয়। উপায়ে গম্ভীর ভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্ত হালকা হয়ে গেল। তাই বলো, হরিয়ে হরিয়ে তো পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খল খল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল। যে দেখি একটাও পাখি নয়, সবাই অল্প বয়সী বউ। তারা সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল। দূরে কাছে, ডাইনে বাঁয়ে, অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরানো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে পুড়ে জলে চটা উঠে ক্ষয়ে গেছে। কোনোটার মাথার খুঁড়ি ফুটো, কোনোটার পায়ে নদীর হাড় ভেঙে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের পিছনে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে, অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে জীর্ণ ভাঙা চোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে ওঠে। অথচ তাদের যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন এই প্রাণ শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। এ আবার কি? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে তো আর সব সাধনা আমি করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে হেসে বললে, আমি ষোড়শী, দশমহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টোহাবিদ্যার নাম শুনেছি বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজেই আমার কাছে। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন। আমার জীবন ধন্য হলো। মেয়েটি বললে, তবে তুমি মহাডামরির সাধনা করছো কেন? আগে আমি তো জানি নেই কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমন করছি। বেশ, মহাডামরির সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না।
যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিচ্ছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবকে দেখনি, অতি বিকট তার চেহারা। তুমি ভয় পাবে, ছেড়ে দাও ও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে তো আপনাদের আনতে হয় শুনেছি। আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি তো কিছুই জানিনি আপনারা কি। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞাসা করছো? দিব্যৈক্য পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যৈক্য পথে সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো করে বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বলল, তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। মেয়েটি বলে কি? সে আবার বললে, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ। তোর যেমন ভয়, সেই তুই পারবি নে, ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? দিলাম। এ সময়ে যে সব দেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। সব দেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বললে, যে দেখছিস কি? আমি কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটাকে মুখে প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানে পাগলিও নাকি? একটা বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে পেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে হেঁকে বেঁকে উত্তাম নৃত্য শুরু করলে, আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলো। তবু তাদের নৃত্য সমানে চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ শুরু হলো। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই চিত্রপথে যেন একটা বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু ঝালু বেশি নেমে আসছে দেখলাম। সঙ্গে চারপাশের বনের শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো।
পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে চেয়ে গেল। তার নিচে চিবলে শকুন উঠছে। সেই গভীর রাত্রে শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকির শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকে যেন ছুটে আসছে। তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দুচোখের ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে পুঁটি গন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচের সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমাকে নিষ্ঠুর ভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি সে সবটা হঠাৎ চিৎকার করে কেঁদে পড়লে, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি, আমায় উদ্ধার করো। কতকাল আছি এই শ্মশানে, 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না, কেউ দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পুরে ভরসা হয়ে গেছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, যা, তোর দৌড় বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও চিমচিম করছে। বললুম, কিন্তু আমি ওতে দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? ধুর, ওসব হাকিমদের মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি। এবং দেবী তক্ষশ্রী তো মহা ষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন, তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তার কি জানিস? ওসব মায়া। আমি সন্নিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথাই বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচিনীর মতো চেহারা নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও। কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বললে, তোর ভাগ্য ভালো। শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিলি, তিনি মহাডামরী, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে? আসন ছেড়ে ভাগলি কেন? তারপর সে হঠাৎ হি করে হেসে উঠে বললে, মুখ পোড়া বাঁদর কোথাকার। উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অল্প পেয়ে তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বল।
তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এই তো সবে সন্ধে। হ্যাঁ, কি বলছো? আমার চমক ভাঙলো। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধ্যা হয় আমার সব কথা মনে পড়লো। এসেছি ঠিক বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, কঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিলশুকুনির ঝাঁক সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে? আর মিথ্যে এত ভয় কেন দেখালে? পাগলি বললে, তোকে বাঁচিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই। ও তোর কম্য নয়, তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি হেলকে নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো। তুই সে বুঝবি নে। মহা ষোড়শী, মহা ডামরী, ত্রিপুরা এরা মহাদেবী, ব্রহ্ম শক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্ব জন্ম এমনি কেটেছে, এ জন্ম গেল, গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ, তোর সঙ্গে সব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যাইনি, ভয়েই যাইনি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স কম ছিল। এখন আমার মনে সন্দেহ হয়। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়। সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন সে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো? তুমি আমি সামান্য মানুষ, তার কি বুঝবে? যাক সে কথা। শক্তি পাগলি দিয়েছি, কিন্তু রাখতে পারি। হ্যাঁ, ঠিকই বলেছিল। আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দিচ্ছি। 2 হাতের বুড়ো আঙুল দিয়ে কানের কাছটা চেপে রাখতে হবে। তারপর আমি দেখলাম তারানাথের বকুনি থামবে না যতক্ষণ এখানে আছি। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শনের থেকে গুরুতর কাজ বাকি আছে। তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা জিজ্ঞেস করছেন? এর কোনো জবাব আমি দেব না। শেষ হলো আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প। আজকের গল্প পাঠে তাপস। বিভিন্ন চরিত্রে শুভ্রকমল মুখার্জি, অর্পণ এবং প্রিয়া।
দ্য ডার্ক আওয়ার টেলসের পক্ষ থেকে আপনাদের আবার জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। এইরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে। নাও বিহাইন্ড দ্য সিন। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বললে, বেরো বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর। পাগলি চেঁচিয়ে উঠে বললে, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে,